স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চরম বেপরোয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী, হামলা চালিয়ে 2 দিনে হত্যা করলেন শত শত ফিলিস্তিনি। দেশে ধর্মীয় উগ্রবাদ মাথা চাড়া দিলে গণতন্ত্রের জন্য ক্ষতিকর, বিএনপির ইফতারে মন্তব্য তারেকের। ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ। বাসা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় খালাস পেলেন বাবর। 21 আগস্টের ঘটনায় রাষ্ট্রপক্ষের আপিল। আগামী বাজেটে ব্যবসা বাড়ানোর দিকে নজর সরকারের, মূল্যস্ফীতি কমানোর সঙ্গে লক্ষ্য কর্মসংস্থান। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের মদদে ক্রমেই আরও বেপরোয়া হয়ে উঠছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি লঙ্ঘন করে স্থানীয় সময় মঙ্গলবার ভোর থেকে গাজা উপত্যকায় ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে করে 400-রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। দীর্ঘ 15 মাস ধরে ইসরায়েলের বর্বর হামলার পর যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি এনে দেয় গাজাতে, কিন্তু স্থানীয় সময় মঙ্গলবার সাহরির সময়ই গাজায় শুরু হয় সিরিজ বোমা হামলা। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল, যা বুধবার পর্যন্ত অব্যাহত আছে। হামলা প্রসঙ্গে মঙ্গলবার রাতে নেতানিয়াহু জানান, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে ফের যুদ্ধ শুরু করেছে ইসরায়েলি সেনারা। সতর্ক করে তিনি বলেন, এটা কেবল শুরু। হামাসের সঙ্গে আলোচনার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, হামলার মধ্যেই আলোচনা চলবে। এরই মধ্যে গাজায় হামলার নিন্দা জানিয়েছে আরব বিশ্ব। এই বিমান হামলা যুদ্ধবিরতি চুক্তি সুস্পষ্ট লঙ্ঘন। সেই সঙ্গে এটা যুদ্ধ পরিস্থিতি বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে বলে মন্তব্য করেন আরব নেতারা। ইসরায়েল একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে এখনও থাকা 59 জিম্মিকে মুক্তি দেওয়ার জন্য হামাসকে চাপ দিচ্ছে। এই যুদ্ধবিরতির আওতায় মুসলিমদের রোজার মাস ও এপ্রিল মাসে ইহুদিদের পাস ওভার উৎসবের ছুটির পর পর্যন্ত যুদ্ধ বন্ধ থাকার কথা বলা হয়েছে। অন্যদিকে হামাস চাইছে স্থায়ীভাবে যুদ্ধ অবসানের জন্য আলোচনায় বসতে। তারা চায় মূল যুদ্ধবিরতির শর্তের সঙ্গে সঙ্গতি রেখে ইসরায়েলি বাহিনীকে পরিপূর্ণভাবে গাজা থেকে প্রত্যাহার করা হোক। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। দেশে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে। এতে দেশ ইমেজ সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাজধানীতে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেন তিনি। ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ। দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র সমুন্নত রাখতে চরমপন্থা এবং ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। বাসা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের 17 বছরের সাজা খালাস দিয়েছেন হাইকোর্ট। বাবরের আপিল নিষ্পত্তি করে বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এ রায় দেন। 2007 সালের 28 মে বাবরের গুলশানের বাসা থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের অভিযোগে রাজধানীর গুলশান থানায় মামলা করা হয়। এতে বিচারিক আদালত বাবরকে 17 বছরের কারাদণ্ডাদেশ দেয়। ওই রায়ের বিরুদ্ধে তিনি 2007 সালেই হাইকোর্টে আপিল করেন। বিভিন্ন মামলায় দীর্ঘ 17 বছর কারাবন্দী থাকার পর গত 16 জানুয়ারি মুক্তি পান বাবর। যেদিন তাকে গ্রেফতার করা হয় তারও 6 দিন পরে মামলা করা হয়েছে। অস্ত্র নেওয়া হয়েছে 6 দিন আগে,
আর মামলা দায়ের করা হয়েছে তিনি যখন রিমান্ডে তখন ঘটনার 6 দিন পরে। এবং এই জন্যই আজকে মাননীয় আদালত বলেছেন যে এই মামলাটি করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই ছিল অবৈধ। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় জজ আদালতের সাজা বাতিল করে 49 আসামিকে খালাস দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আপিল শুনানির জন্য মামলাটি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারকের আপিল বেঞ্চে বুধবারের কার্যতালিকায় রাখা ছিল। আবেদনে হাইকোর্টের রায় বাতিল চাওয়া হয়েছে। জজ আদালত এ মামলায় লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 11 পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল। গত 1 ডিসেম্বর আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি করে হাইকোর্ট সব আসামিকে খালাস দেয়। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার এ বিষয়ে একটি রিটের নিষ্পত্তি করে বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি ফয়েজ আহমেদের বেঞ্চ এই আদেশ দেন। 2021 সালের 1 ফেব্রুয়ারি জাগপার নিবন্ধন বাতিলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বলা হয়, নির্বাচন কমিশনের শর্ত মানতে ব্যর্থ হওয়ায় নিবন্ধন বাতিল করা হয়েছে। পরে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার এই সাক্ষাৎ হয়। এ সময় সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন। একই সঙ্গে সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে ডক্টর ইউনূসকে অবহিত করেন। এছাড়া সদ্য সমাপ্ত বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ এবং বিবিধ কারণে চাকুরিচ্যুত জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের চলমান উচ্চপদস্থ পর্ষদের অগ্রগতির বিষয়ে সরকার প্রধানকে অবহিত করেন সেনাপ্রধান। প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, মানুষের আয় বাড়ানোর জন্য ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ করার চেষ্টা থাকবে আগামী বাজেটে। আরও বলেন, বাজেট প্রণয়ন কঠিন হলেও বৈষম্য নিরসন ও স্থানীয় কর্মসংস্থান তৈরির কর্মসূচি গুরুত্ব পাবে। আসছে নতুন বছর, সরকার কোন খাতে কত ব্যয় করবে, সেই অর্থের যোগান আসবে কিভাবে? সবচেয়ে বড় প্রশ্ন, 2025-26 অর্থ বছরে অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করবে? সেই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী জুন মাসে দেয়া নতুন বাজেটে। তার আগে বাজেট নিয়ে বিভিন্ন মহলের মতামত ও পরামর্শ নেওয়া শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। এই পরিপ্রেক্ষিতে বুধবার অর্থ উপদেষ্টা বসেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে। অনুষ্ঠানে কর পরিশোধে নাগরিক ভোগান্তির কথা তুলে ধরেন কয়েকজন সাংবাদিক। অর্থ উপদেষ্টা একসময় দায়িত্ব পালন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে। নিজের অভিজ্ঞতা এবং দায়িত্বের মিশেলে ডক্টর সালেউদ্দিন জানান, বাজেটে বৈষম্য নিরসনের পথ ও কর্মসংস্থান তৈরির পরিকল্পনা থাকবে। এই বছরের বাজেটটা আমরা একটু বাস্তবমুখী করব। বাজেটের সাইজ হয়তো বড় করব না, এডিপির সাইজ খুব হয়তো বড় হবে না। ইঙ্গিত দেন সামাজিক সুরক্ষা কর্মসূচি সহ শিক্ষা ও তথ্য প্রযুক্তিতে বরাদ্দ বাড়ানোর। জানান, মূল্যস্ফীতি কমিয়ে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে মন দেবে সরকার। মূল্যস্ফীতি কমাতো, সাথে তেমন আয় যেন বাড়ে, সেটা কর্মসূচির কথা বলি। তবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, বিশেষ করে প্রাইভেট সেক্টর, ওটা আমরা চেষ্টা করবো। এটা নিয়ে ট্যাক্সের ব্যাপার আসছে, আর এছাড়া সংবাদপত্রের নিউজ পেপারের সেক্টরের ইনকাম, সেগুলোর ব্যাপার আছে। আমরা বলছি এগুলো আমরা দেখব। সাধারণ মানুষের অন্যতম আগ্রহ, ব্যক্তির করমুক্ত আয় সীমার বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেননি। এটা পরে বলতে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এলডিসি উত্তরণ পরবর্তী বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে বেশ কিছু চ্যালেঞ্জ থাকলেও সম্ভাবনাও রয়েছে। পণ্যের বৈচিত্র্যকরণ এবং খাতভিত্তিক অগ্রাধিকার কর্মসূচি নেওয়া গেলে রপ্তানিতে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না। বুধবার রাজধানীর মতিঝিলে FBCCI কার্যালয়ে এক সেমিনারে এসব কথা বলেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের নির্ধারিত সময়সীমা পিছিয়ে দেওয়ার ভাবনা থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। নির্ধারিত লক্ষ্য অনুযায়ী আগামী বছরই উত্তরণের সিদ্ধান্ত হয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল হলেও রপ্তানি বাণিজ্য নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। বর্তমানে অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বিশ্ব বাজারে কিভাবে টিকে থাকা যায় তার উপায় খুঁজতে বুধবার সেমিনারের আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। কোনো সমস্যা নেই। আলোচনায় পোশাকের বাইরে রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা ও নতুন দেশ খুঁজে বের করার বিষয়টি গুরুত্ব পায়। বাংলাদেশ একটা স্ট্রাকচারালি ট্রান্সফর্ম করবে। এখন যে ধরনের উৎপাদনক্ষম কাঠামো, এই কাঠামোটি পরিবর্তন করতে চাই আমরা। LDC গ্র্যাজুয়েশন মাধ্যমে এটি পরিবর্তন করতে চাই আমরা, এবং সেখানে আমাদের যেটি লাগবে যে আমাদের ইনসেন্টিভ স্ট্রাকচার যেগুলো রয়েছে সেগুলোতে পরিবর্তন প্রয়োজন হবে। ট্রেড পলিসি এখন যেভাবে তৈরি হচ্ছে, এই ট্রেড পলিসিগুলো এইভাবে না করে নতুনভাবে তৈরির প্রয়োজন পড়বে। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীরা নিজেদের প্রস্তুত বলে উল্লেখ করে সরকারের প্রতি আহ্বান জানান রপ্তানি ব্যয় কমানোর উপায় খুঁজতে। আমাদেরকে সেই মাইন্ডসেটটা থেকে বেরোয় আসতে হবে যে রেভিনিউ কমলে আমার লস হয়ে যাবে, অন্যদিকে তো ইকোনমিক বেনিফিট বাড়বে। সেই ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপোর্ট অ্যান্ড সেই এক্সপোর্টের জন্য যে ইন্টারমিডিয়েট গুডস অ্যান্ড আদার ইম্পোর্টস হবে, তাতে কিন্তু আমার রেভিনিউ আলটিমেটলি কমবে না। আমাদের ইয়াং পপুলেশন আছে, হাউ ডু উই মেক দেম পজিটিভ, হাউ ডু উই মেক দেম মোর এফেক্টিভ, হাউ ডু উই মেক দেম মোর প্রোডাক্টিভ, এই কাজটা একটু মাথায় নিতে হবে। বাস্তবতা মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। যেরকম এক্সপোর্টে সাকসেসফুল অনেক কোম্পানি, তারা কিন্তু ডাইভার্সিফাই করছে লোকাল প্রোডাক্ট। We need to understand this question, why? Because আমরা যদি ক্রিটিক্যালি অ্যানালাইসিস নির্মোহভাবে আমরা যদি কোনো জিনিস বিন্যাস করতে এবং উপলব্ধি করতে ভুল করি এবং ভয় পাই এবং আমরা কার্পেটের নিচে সমস্যাগুলোকে ঠেলে দিই, তাহলে আমাদের সমস্যাগুলোর সমাধান হবে না। আমাদেরকে প্রকৃত প্রস্তাবে জিনিসগুলোকে উপলব্ধি করতে হবে, নির্মোহভাবে উপলব্ধি করতে হবে। বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পেয়ে আসছে। নিয়ম অনুযায়ী 2026 সালে বাংলাদেশের LDC থেকে উত্তরণ ঘটলে এ সুবিধা বন্ধ হয়ে যাবে। যদিও ইউরোপীয় ইউনিয়নে GSPর আওতায় এই শুল্কমুক্ত সুবিধা থাকবে 2029 সাল পর্যন্ত। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার RFL ওয়ার্ড্রোব ঈদ বাজার। ঈদকে সামনে রেখে জামদানি শাড়ি তৈরিতে ব্যস্ত নারায়ণগঞ্জের তাঁতিরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে বুনন কাজ। এবার অন্তত 100 কোটি টাকার বেচাকেনা হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। হাত দিয়ে সুতা ঘুরিয়ে ঘুরিয়ে গভীর মনোযোগ দিয়ে চলছে বুনন কাজ, যেন দম ফেলার ফুরসত নেই কারিগরদের। প্রতিদিন ভোর 5টা থেকে এই ব্যস্ততা চলে মধ্যরাত পর্যন্ত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নোয়াপাড়া এলাকার জামদানি পল্লীতে ঢুকতেই চোখে পড়বে এমন দৃশ্য। বছর জুড়ে জামদানির চাহিদা থাকলেও ঈদকে সামনে রেখে চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। জামদানি মার্কেটে মোটামুটি এবার বেচা কিনার আমরা ভালো একটা আশা করি। বেচা কিনে মোটামুটি পাইকারি ভালোই করছি, কিন্তু খুচরা কাস্টমার আমাদের এখানে আসায় খুব কমই আসা যাওয়া করতেছে। বর্তমানে ইন্ডিয়ান বন্ধ করার পর থেকে বাংলাদেশের এই জামদানি 2 পিস, জামদানি 3 পিস, জামদানি শাড়ি মোটামুটি বেশ ভালো বেচা কিনা আছে। ফুল তেরসি, ছিটার তেরসি, ছিটার জাল, সুই জাল, হাঁটু ভাঙা, পার্টির জাল, গোলাপ, জুই, শাপলা ফুল সহ শতাধিক বুননের নামে জামদানি তৈরি হয় এই পল্লীতে। এসব শাড়ির দাম 30,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। এক একটি শাড়ি বুনতে সময় লাগে প্রায় 1 সপ্তাহ থেকে 6 মাস পর্যন্ত। আমার কাছে সর্বনিম্ন 10,000 থেকে শুরু করে 1 লক্ষ, 1.5 লক্ষ এরকম। আরো সামনে আরো বাড়বে। আর আমাদের 800 টাকার থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত আমাদের আমদানি আছে। এই শিল্পকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, শুধু তাহলে এই দেশের মার্কেটের দিকে তাকালে হবে না, আমাদের বিদেশের মার্কেটও খুঁজতে হবে। এবং আমাদের এই জন্য আমরা একটা রিসার্চ উইং করার চেষ্টা করছি যে যারা বিদেশের মার্কেটে জামদানি শিল্প কেমনভাবে ঢুকতে পারে, কি কি পণ্য জামদানি থেকে তৈরি হতে পারে, কি ধরনের পণ্য যেটি বিদেশের মার্কেটে জনপ্রিয়তা পাবে, সেই বিষয়ে একটি কার্যক্রম শুরু হয়েছে। বাহারি জামদানি শাড়ি কিনতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে পল্লীতে ছুটে আসেন ক্রেতারা। দীপ্ত, বার্তা কক্ষ।
রোহিঙ্গাদের ডাটাবেজ নির্বাচন কমিশনকে দিতে রাজি হয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন UNHCR। দুপুরে কথা জানিয়েছেন এনআইডি মহাপরিচালক হুমায়ুন কবির। বলেন, যেসব রোহিঙ্গা দেশের ভোটার তালিকায় ঢুকে পড়েছে ডাটাবেজ দেখে তাদেরকে বাদ দেয়া হবে। সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশে 11.5 লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। মিয়ানমার থেকে বিতাড়িত এসব রোহিঙ্গাদের ডাটাবেজ তৈরি হয় সরকার ও জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR এর যৌথ উদ্যোগে। অথচ এই ডাটাবেজ ব্যবহার করতে পারে না বাংলাদেশ সরকার, যদিও এই তথ্য ভাগাভাগির সমঝোতা হয়েছিল আগেই। 2018 সাল থেকে রোহিঙ্গাদের ডাটাবেজ ব্যবহারের দাবি জানিয়ে আসলেও অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে সরকার। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে UNHCR এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ NID। ওনারা আমাদের সাথে রোহিঙ্গাদের ওই ডেটা শেয়ার করতে সম্মত হয়েছেন। এই ডেটাটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি আর ওনারা কিভাবে দিতে পারেন, এই বিষয়টা নিয়ে আজকে একেবারেই প্রাথমিক আলোচনা হয়েছে। মোফা সম্মত হয়েছে যে না, এটা ইলেকশন কমিশনে থাকতে পারে। আমরা আমাদের আর্জেন্সিটা বলেছি, সেটা বলেছি যে যেহেতু আমাদের এখন নির্বাচন সামনে আসছে, আমাদের ভোটার রেজিস্ট্রেশনের কাজ চলছে, তো আমরা যত দ্রুত এই ডাটাটা পাবো তত আমাদের জন্য কল্যাণকর, এটা রোহিঙ্গাদের জন্য ভালো। সম্প্রতি রোহিঙ্গাদের অনেকে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে হয়েছেন ভোটার, এমনকি বাংলাদেশি পরিচয়ে বিদেশে গেছেন বলেও অভিযোগ আছে। নির্বাচন কমিশন ডাটাবেজ ব্যবহার করতে পারলে এসবের সুযোগ থাকবে না বলে জানান NID মহাপরিচালক। শনাক্ত করার সাথে সাথেই তো আমরা এগুলো লক করে দেব, তাদের তো রাখবার কোনো সুযোগ নেই আমাদের ডাটাবেজে, কারণ তারা তো আমাদের নাগরিক নয়, তারা তো বাংলাদেশের নাগরিক নন। ওনাদের ডেটা শেয়ারিংটা এমনভাবে করবে যাতে করে আমরা রোহিঙ্গা আইডেন্টিফাই করতে পারি, কারণ আমার তো দরকার হচ্ছে রোহিঙ্গা আইডেন্টিফাই করা, কোনো একজন ব্যক্তিকে না, পুরা রোহিঙ্গাদেরকে আইডেন্টিফাই করা। UNHCR এর ডাটাবেজে রোহিঙ্গাদের প্রকৃত তথ্য কত তা নির্দিষ্ট করে জানাতে না পারলেও NID মহাপরিচালক জানান এই সংখ্যা 10 লাখের বেশি। বলছে যে 1 মিলিয়ন প্লাস। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিভিন্ন লাইটার জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে চট্টগ্রাম বন্দর চ্যানেলে অভিযান চালিয়েছে বন্দর কর্তৃপক্ষ। দুপুরে নৌবাহিনীর সহায়তায় বন্দর কর্তৃপক্ষ এই অভিযান চালায়। এ সময় ফিটনেস না থাকায় 2টি লাইটার জাহাজ জব্দ করেন অভিযান পরিচালনাকারীরা। সয়াবিন তেল সহ আমদানিকারকরা ভোগ্যপণ্য নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছে নদীতে ভাসমান গুদাম বানিয়ে সংকট তৈরি করছে, এমন অভিযোগে চালানো হয় এ বিশেষ অভিযান। মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে সেসব পণ্য নিয়ে লাইটার জাহাজ 72 ঘন্টার মধ্যে বন্দর চ্যানেল ত্যাগ করছে কিনা তাও মনিটরিং করার কথা জানান নৌবাহিনীর সদস্যরা। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ের আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লার শাসনগাছায় এনসিপির আয়োজনে গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। প্রশাসনের সংস্কার না করা পর্যন্ত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি। নির্বাচনী ফায়দা নিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কিছু রাজনৈতিক দল কূটনীতিতে যুক্ত হচ্ছে বলে অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, আপনারা স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করুন। প্রয়োজনে ধাপে ধাপে যতগুলো উপজেলা রয়েছে 5টি বা 6টি ধাপে আপনারা স্থানীয় শাসন সরকারের নির্বাচন দিয়ে আপনারা এই প্রশাসনের স্বচ্ছতা আপনারা নিশ্চিত করুন। জুলাই বিপ্লবে ঢাকায় পুলিশের গুলিতে নিহত পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের 17 বছর বয়সী কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে সাকিব মুন্সি নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের পশ্চিম আলগি গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যায় ওই কিশোরী বাদী হয়ে দুমকি থানায় একটি অভিযোগ দায়ের করেন। বর্তমানে ওই কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন। রমজান মাসের শুরু থেকে পর্যটক শূন্য কুয়াকাটা সমুদ্র সৈকত। দীর্ঘ 22 কিলোমিটার সৈকতে এখন প্রকৃতি সেজেছে আপন রূপে। ঈদের পর পর্যটকরা সৈকতকে নতুনভাবে আবিষ্কার করবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটার চর গঙ্গামতী সৈকত এটি। যতদূর চোখ যায় ধুধু বালুচরের উপর বিশাল এলাকা জুড়ে সাদার আস্তরণ। ছোট বড় হাজার হাজার ঝিনুক ছড়িয়ে ছিটিয়ে আছে সৈকত জুড়ে।
সৈকতের পূর্ব পাশে ক্র্যাব আইল্যান্ডে বেড়েছে লাল কাঁকড়ার অবাধ বিচরণ। এছাড়া সৈকতে বেড়েছে অতিথি পাখি, ঔষধি গাছসহ বিভিন্ন গাছপালার সংখ্যা। মূলত রোজার শুরু থেকে কুয়াকাটা সৈকত পর্যটক শূন্য থাকায় প্রকৃতি সেজেছে অপরূপ সাজে। রমজান মাস উপলক্ষে পর্যটক কম থাকার কারণে কুয়াকাটা যে প্রকৃতির যে সৌন্দর্যটা সেটা আসলে ডানা মেলেছে বলেই আমরা মনে করি। আমরা কুয়াকাটাকে এখন নতুন রূপে দেখতে পাচ্ছি। এখানে লাল কাঁকড়া দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে এবং অতিথি পাখিদের আগমন হচ্ছে। ঈদ থেকে তো পর্যটক আসা শুরু করবে কুয়াকাটায়, তা আসলে তারা এই জিনিসগুলো এখন উপভোগ করতে পারবে। ঈদের পর কুয়াকাটায় পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত ট্যুরিস্ট পুলিশ। ঈদের পরে পর্যাপ্ত পরিমাণ পর্যটক আসবে এবং তাদের জন্য আমরা সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করি। আর নিরাপত্তার জন্য আমরা বাইরে থেকেও ফোর্স আসবে, সিভিলি থাকবে, পোশাকে থাকবে এবং গোয়েন্দাগিরি করা হবে। তারা কোনো সমস্যা হবে না বলে আমি আশা করি। ঈদের ছুটিতে কুয়াকাটায় 5 লক্ষাধিক পর্যটক আগমনের আশা পর্যটন সংশ্লিষ্টদের। দীপ্ত বার্তা কক্ষ। খেলার সংবাদ। প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন হামজা চৌধুরী। আগামী 25 মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই লক্ষ্যে কাল দল রওনা দেবে শিলংয়ের উদ্দেশ্যে। তারই ধারাবাহিকতায় সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরায় কিংস অ্যারেনায় অনুশীলন করেছে বাংলাদেশ দল। সেই অনুশীলনে যোগ দেন হামজা চৌধুরী। এ সময় ব্রিফিংয়ে ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। বাংলাদেশের জার্সিতে খেলতে পারার সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে চান হামজা চৌধুরী। দুপুরে রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে তিনি জানান, ভারত বধের মিশনে কোচের কৌশলে তিনি সন্তুষ্ট। তবে ইতালিয়ান ফুটবলার ফাহমিদুলকে দলে না রাখায় সংবাদ সম্মেলনে গণমাধ্যমের চাপের মুখে পড়েন কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা। আসলে সব ভালো করে মারতেছে। hundreds of messages পাইছি আমার টিমমেটের থেকে, ফ্রেন্ডের থেকে, আগের কোচের থেকে, সব কংগ্রাচুলেট করতেছে। আর আমার ফ্যামিলি অত প্রাউড ফিল করতেছি যে আমি আইসি আর হাজার মানুষ আই আমার দেখছে আর ওয়েলকাম করছে। সিলেটের আঞ্চলিক ভাষায় এভাবেই অভিব্যক্তি প্রকাশ করলেন হামজা চৌধুরী। বাংলাদেশের ফুটবলে তার আগমন ধূমকেতুর মতো। জাতীয় দলে এই ফুটবলারের অন্তর্ভুক্তিতে পাল্টে গেছে গোটা দলের চেহারা। এদিকে সৌদি আরবে লম্বা ক্যাম্প শেষে ঢাকায় ফিরেছে জামাল ভুঁইয়ারা, কিন্তু দলে ফাহমিদুল ইসলাম না থাকায় গণমাধ্যমে তোপের মুখে পড়েন প্রধান কোচ। সে খুবই প্রতিভাবান আর চৌকস খেলোয়াড়। ইউরোপের মতো বড় পর্যায়ে খেলার তার অভিজ্ঞতা আছে। হামজার বাংলাদেশের হয়ে খেলা নিঃসন্দেহে এদেশের ফুটবলেরই উপকার করবে। জাতীয় দলের সংবাদ সম্মেলনে এবার গণমাধ্যমের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তাতে বিস্মিত অধিনায়কও। নেক্সট ম্যাচ তো ইন্ডিয়ার সাথে না, সো অফ কোর্স দেয়ারস গোনা বি আ লট অফ হাইপ, বাট উইথ দ্য ইনক্লুশন অফ হামজা ইটস গোনা বি মোর, কারণ সবাই চায় বাংলাদেশ জিততে হবে। লেটস সে জাস্ট সে ইট অ্যাজ ইট ইজ, ইটস লাইক আওয়ার মেসি ইজ কামিং। দীর্ঘ প্রতীক্ষার পর লাল সবুজ জার্সিটা ধারণ করার সুযোগ পেয়েছেন শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতে তার অভিষেকটা হবে কঠিন প্রতিপক্ষ ভারতের বিপক্ষে। কোচের সাথেও গেম প্ল্যান নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে তার। কোন কৌশলে খেলাবেন কোচ তা নিয়ে আলোচনা হয়েছে। আমার কাছে ভালো লেগেছে। আমরা কি করণীয় তা জানি। এখন সময় মাঠে তা কার্যকর করার। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে 25 মার্চ শিলংয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে বৃহস্পতিবার ঢাকা ছাড়বে জামাল হামজারা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ, তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। চরম বেপরোয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী হামলা চালিয়ে 2 দিনে হত্যা করলেন শত শত ফিলিস্তিনি। দেশে ধর্মীয় উগ্রবাদ মাথা চাড়া দিলে গণতন্ত্রের জন্য ক্ষতিকর, বিএনপির ইফতারে মন্তব্য তারেকের। বাসা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় খালাস পেলেন বাবর, 21 আগস্টের ঘটনায় রাষ্ট্রপক্ষের আপিল। এবং আগামী বাজেটে ব্যবসা বাড়ানোর দিকে নজর সরকারের, মূল্যস্ফীতি কমানোর সঙ্গে লক্ষ্য কর্মসংস্থান। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।